দৃষ্টিভঙ্গি কি, সরকারের দিশা কি, এই জিনিসটি কিন্তু রাজ্যপালের ভাষণে ফুটে উঠছে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, এই নীতি অনুসরণ করে আমাদের সরকার কাজ করে চলছে। রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি সেটা ভাষণে রয়েছে। এই সরকারের মূল বিষয় এবং ভাবনা কি আছে? সমাজের সকল অংশের মানুষের বিকাশ ও দেশের শেষ প্রান্ত পর্যন্ত পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের সরকারের মূল লক্ষ্য। মেইন এই ভাষণে যত আছে সরকার মূল বিষয় ভাবনাটা, মূল বিষয় ভাবনা একবার করেছে। মাননীয় রাজ্যপাল ওনার ভাষণ যেখানে শেষ করেছেন, আমি সেই জায়গাতে শুরু করতে চাই। উনি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা উক্তি। কি উক্তি উনি বলে গেছেন? আমরা একসাথে থাকবো, আমরা একসাথে চলবো, আমরা একসাথে ভাববো, আমরা একসাথে সমস্যার সমাধান করব এবং আমরা একসাথে আমাদের মহান দেশকে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাব। এইগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূল কথা, যেটি উনি উদ্ধৃত করেছেন তখন মাননীয় রাজ্যপাল শেষ সময় বলে গেছেন। আজকে চলুন আমরা এই যে হাউসের যারা আছে, বিরোধী, ট্রেজারি, এই সবাই আজ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমার প্রধানমন্ত্রী এই উক্তিকে সামনে রেখে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলি এবং সারা দেশের নজির সৃষ্টি করি। আজকে এই জিনিসটা ভাবতে হবে। জীবনের প্রকৃত সত্যটা কি? জীবনের প্রকৃত সত্য হলো কর্মই কর্ম। স্ত্রী আপনাকে সাথ দেবে আপনার মৃত্যুর পর, ঘরের দরজা পর্যন্ত। সমাজ সাথ দেবে, সমাজ কতটুকু সাথ দেবে? শ্মশান পর্যন্ত। পুত্র সাথ দেবে মুখান্তর পর্যন্ত। আর সব সময় আপনাকে সাথ দেবে আপনার কর্ম। প্রধানমন্ত্রী আরো বলেছে, আমার দৃষ্টিতে ভারতের বর্ষে 4টি জাতি আছে। তা হল গরিব, যুবক, মহিলা এবং কৃষক। এই 4 জাতির উন্নয়ন উন্নত ভারতবর্ষ নির্মাণের মূল চাবিকাঠি। প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্র প্রথম। রাষ্ট্রের উন্নয়নের সাথে, সুরক্ষার সাথে, জনগণের সাথে তিনি কোনো কিছুর সঙ্গে আপোষ করবেন না। এই জন্য বলছি, আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। নিশ্চয়ই গোপাল বাবু সহ যিনি ভগবান গীতা পড়ে কিনা জানি না, কর্মিণ্যে বালিকা হস্তে মা ফুলে সুপদাচন মা কর্মফল হে গুরুমা তে সংহস্ত কর্মফল ভক্তি হবে। উল্টা কথা কিন্তু আমি জানি না। মহাভারতের যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন কর্ণ। এই সময় তিনি নিরস্ত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ বললেন কর্ণকে, অর্জুনকে নির্দেশ দিলেন কর্ণকে বান মারো তাড়াতাড়ি। অর্জুন ও ভগবানের কথা মতো কর্ণকে কিন্তু একের পর এক বান নিক্ষেপ করে যা কর্ণকে ভয়ঙ্কর ভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং পরবর্তী সময় মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করে, এই তুমি ভগবান, এই তুমি করুণাময়, এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও? ভগবান শ্রীকৃষ্ণ একটু হাসলেন। জবাব দেন, চক্রপুত্র অর্জুন পুত্র অভিমন্যু নিরস্ত্র ছিল। যখন সকলে মিলে তাকে নিঃশব্দভাবে হত্যা করেছিলে তার মধ্যে তুমিও ছিলে। তখন তোমাদের ধর্মদান কোথায় গিয়েছিল? এই জগতে যে যে কর্ম করবে আমি তাকে সেরূপ কর্ম প্রদান করি, এই আমার বিচার। অতএব আমি সবাই কর্ম করুন ভেবে চিনতে,
অবজ্ঞা করলে কারো তীব্রতার সুখ মিলে আগামীতে আপনার জন্য সেই একই কর্মফলবদ্ধ করবে এবং স্বয়ং তিনি আপনাকে তা প্রদান করবেন। এই জন্য বলছি আজকে এখানে প্রতিজ্ঞামুক্ত হওয়া উচিত। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদীজি সারা পৃথিবীতে লেটেস্ট যে সার্ভে 76% মেয়ে কাছে দাঁড়িয়ে ওনার যে উপদেশ আমাদের গ্রহণ করা উচিত। লাইফ ইজ এ চ্যালেঞ্জ, মিট ইট। লাইফ ইজ এ গিফট, অ্যাকসেপ্ট ইট। লাইফ ইজ an adventure, dare it. লাইফ ইজ সরো, ওভারকাম ইট। দুঃখ করবেন না, এটাকে ওভারকাম করার চেষ্টা করেন। স্যার, সিপিএম কংগ্রেস বলছে রাজ্য গণতন্ত্রের অ্যামেন্ডমেন্টের একটা ধারা বলছে there is nothing mentioned about the matter of democracy on what they write at the by-election of Bakshinagar and Gurpur assembly constituencies. জিতেন আপনার দোষ। সিপিএম কংগ্রেস গণতন্ত্রের কথা বলছে 70 সাল জুড়ে 81 গণতন্ত্রে কংগ্রেস সিপিএম গণতন্ত্রের কথা বললে এটা শুনলে কিন্তু ওরাও হাসবো। আপনি তো এত বয়স কম না। 1975 সালে জরুরি অবস্থা, আদিম রূপের হিংস্র কদর্য চেহারা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। মানুষের দুঃখ বেদনা, অভাব, অভিযোগ, ওই দৈনন্দিন সমস্যার কথা দেখা যে তুলে দেওয়ার জন্য কোন সুযোগ ছিল না সংবাদ মাধ্যমে। পুঁজির যুগ, দেশের জরুরি অবস্থা এবং আপনি বিচারবিদের আওতার বাইরে রেখে রাষ্ট্রপতি দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে ক্ষান্ত হননি। বিনা বিচারে সে কোনো ব্যক্তিকে জেলে পুরে রাখার জন্য নতুন করে মিসা অর্ডিন্যান্স চালু করেছিলেন, যা 3 সপ্তাহের মধ্যে 3 বার চেঞ্জ করেছে। এবং এমনকি সংবাদের স্বাধীনতা, বক্তৃতার স্বাধীনতা, সংগঠন জমায়েতের স্বাধীনতা এবং অধিকার, ধর্মঘটের অধিকার কিচ্ছু মানা হয়নি। আজকে দেশের রাজনৈতিক জনবস্থা জারি করে গণ আন্দোলনকে দমন করতে শ্রীমতী গান্ধী মিসা, ডেরিয়া, কাবিলুসা ইত্যাদি কালমান প্রণয়ন করে এবং সারা দেশকে কারাগারে রূপান্তরিত করে এবং জওহরলাল নেহরু, রাজনারায়ণ, মুরারজি দেশাই, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, চরণ সিং, মুলায়ম সিং যাদব, বিজয়রাজে সিন্ধিয়া, জর্জ ফার্নান্ডেজ, অরুণ জেটলি, জীবনকান্তি রানী, জয় বিশাল গুপ্তা, সত্যনারায়ণ সিনহা থেকে শুরু করে জয়পুরের রাজকন্যা, গায়ত্রী দেবী সহ বহু সমাজকর্মী চোর করে জেলে রেখেছেন। আমাদের রাজ্যে গ্রেপ্তার হয়েছেন সিপিএমের সব নেতারা, কংগ্রেসের বহু নেতা, সমীর বর্মন, তারপর লক্ষ্মীনা গোলাগুলি করছে। ডেমোক্রেসি আজকে একবার এখন আবার এই কংগ্রেস সিপিএম গোলাগুলি করছে, প্ল্যান করছে, জোট করে ভোটের প্রচার করে। আরে সিপিএম, আরে কংগ্রেস, তো তোমাদের শেষ পর্যন্ত কি মানুষ দেখার অপেক্ষা রয়েছে। স্যার 50,000 আপনার মনে আছে কিনা জানি না, 1975 আইন ল কলেজে পড়ি ক্যালকাটায় 50,000 রেল কর্মী গ্রেপ্তার, 30,000 স্থায়ী এবং 50,000 ক্যাজুয়াল কর্মীকে সরাসরি বরখাস্ত, কারফিউ জারি করে রেল কর্মীদের কম্বিং অপারেশন, তাদের আবার জল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া, রেল কর্মী স্ত্রী সন্তানদের পাশবিক অত্যাচার, পাঞ্জাবে গ্রেপ্তার করার পর গ্রীষ্মের তপ্ত রোদে সিমেন্টের উপরে প্ল্যাটফর্মে তাদের শুয়ে রাখা, ধর্মবিরোধী নেতাদের লোকের মধ্যে পিন ঢুকিয়ে দিয়েছে, রেল কর্মী লড়িতে কোয়ার্টার থেকে ভরপুর হচ্ছে। আজকে সবাই জানে, আজকে হাজার হাজার সরকারি চাকরিতে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর, প্রেস সেন্সরশিপ, গণতন্ত্রের তথ্যলুট, কথা বাদ দিলেও সব মশালের নির্দেশে কিছু উঠে এসেছে। ভারতবর্ষের জেল কারাগার কতদিন থাকার ব্যবস্থা ছিল? 1,61,368। জরুরির আগে প্ল্যান করে 1,78,332। জরুরি জারি করে কত? 4,960 জেলে জায়গা নেই। ডেমোক্রেসি আজকে
সিপিএম কথা বলছি, কংগ্রেসের কথা শুনাই না। যারা বর্তমান প্রজন্মের প্রতিনিধি তাদের বলছে, সিপিএম দল রাজ্যের সন্ত্রাসের ইম্পোর্ট কারা করেছে? আপনারা অনেক কিছু জানেন না। শীতের টানা 50-এর দশকের শেষ দিকে ক্লাস 6-এ পড়ি, সিপিএম এর দলের সহযোগে, সিপিএম কমিউনিস্ট পার্টির সহযোগে, সিপিএম ট্রাইবাল সংগঠন নাম কি? গণমুক্তি পরিষদ, প্রকাশ্য দিবালোকে শীতের টানা লুট হয়। আপনাদের জন্ম হয়েছে কিনা আমি জানি না। গণমুক্তি পরিষদ শীতের টানা ওপেন ওই খাঁচাগুলো জিনিসের শীতের টানা লুট করেছে। কমিউনিস্ট সন্ত্রাসের কথা বলে তারা আজকে সিপিএম কত খুন, কত দর্শন, কত সন্ত্রাস করেছেন এর নিয়োগ নেই। ত্রিপুরা রাজ্যের কত সিপিএম এর আমলে এমএলএ খুন হয়েছে। এমনকি এক ভদ্রলোক মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, তাকে পর্যন্ত খুন করে দেওয়া হয়েছে। ডেমোক্রেসির কথা বলে শুধু চেয়েছিল আমি মুখ্যমন্ত্রী হতে, ডেমোক্রেটিক প্রসেস, তাকে পর্যন্ত খুন করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, এডিসি নির্বাচন, সমস্ত নির্বাচন ছিল প্রহসন, বুদ্ধ এদেরকে মেরে ফেলা। কি নাম বানিয়েছিল? 1978-এর আগে রতন চক্রবর্তী মহোদয় বলতে পারবেন কোন জায়গায়? আমারও মনে আছে যে 60-র দশকে কোন এক জায়গায় রাধানগর, এখানে আমার আঙ্কেল রাধানগর, এখানে আমি এজেন্ট পর্যন্ত ছিলাম। কোনদিন চিন্তা করতে পারেন না এইসব প্রহসন তো ছিল না 1978-এর আগে। উৎসব বাজার করতো, গরিব অফিসের বাইরে গিয়ে অফিস থাকতো, সবাই একসাথে চা খেত। আমদানি কারো কারা নরম, তোমরা বুঝবে না, তোমাদের পুরনোরা বলতে পারবে, তারা কিন্তু নেই আজকে। কি করেছে আজকে যাচ্ছে? আজকে শরীরতন্ত্রীরা মনে রাখতে হবে, শরীরতন্ত্রীরা কখনো শেষ কথা বলে না, জনগণের শেষ কথা বলে। শরীরতন্ত্র কি ভয়ঙ্কর পরিণাম সেটা দেশবাসী ভালো করে বুঝেছে। আজকে কংগ্রেস সিপিএম সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। যার কথা বললাম, এই যে 4,960,000 জন অ্যারেস্ট হয়েছে, ত্রিপুরা মিশাতে 77 জন, ডিআইআর 99 জন, কাপড় হচ্ছে 23 জন, এবং অন্যান্য সব মিলে টোটাল 1130 জন অ্যারেস্ট হয়েছে। জরুরি অবস্থা, গণতন্ত্রের কথা বলে এরই ওপর প্রেম বিনিময় করছে পিকুলিয়া। আজকে স্যার ভারতবর্ষের রাজনীতির পটভূমিতে বিভিন্ন মতাদর্শ বল রয়েছে। ওনারা একটা মতাদর্শ নিয়ে অনিবার্য বক্তব্য আছে, তেমনি মতাদর্শহীন ক্ষণস্থায়ী বিভিন্ন রাজনৈতিক দল উত্থান প্রথম প্রান্ত দেশবাসী লক্ষ্য করেছে। ভারতীয় জনতা পার্টি এক ব্যতিক্রমী রাজনৈতিক দল, পিকুলিয়ার পার্টি। I can say I feel proud. যার জন্ম হয়েছে সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, আপনার ন্যাচারাল মিলে ভারতীয় সংস্কৃতির পরম্পরার উপর দাঁড়িয়ে আজকে পূর্ণরাজ্য প্রাপ্তির পর এই ত্রিপুরা রাজ্যে যেসব রাজনৈতিক দল ত্রিপুরা সরকার পরিচালনা করেছে, বিশেষ করে কমিউনিস্টরা, তারা ত্রিপুরা সাধারণ মানুষের মধ্যে স্বনির্ভরতা, এই যে শব্দটা বলছি, উদ্যোগ, কর্মনিষ্ঠা, ব্যক্তি স্বাধীনতা এবং কাজের মানবকে ইচ্ছাকৃতভাবে অবদমতি করে রেখেছে। যুবরা কি বুঝলো? যুবকরা ভাবত যে সরকারি ভাবত, যুবকের কাজ বলতে ভাবত কি সরকারি চাকরি। আরে বাবা, সরকারি চাকরি ছাড়াও কাজ আছে, এটা বুঝতে হবে। শুধু বুঝাচ্ছে সরকারি চাকরি, সরকারি চাকরি। আর আনুগত্য বলতে কি বুঝাতো? দেশের নয়, দলীয় আনুগত্যা। প্রায় 2-3টি প্রজন্ম অবক্ষয়ের শিকার, এবং জনজাতিরা বছর পর বছর বাবাদের মিথ্যা শব্দে বিভ্রান্ত হয়েছিল। বাবারা ছলনার মাধ্যমে জনজাতিদের মধ্যে কিছু যুবক যুবতীরা অস্ত্র তুলে দিয়েছিল। স্যার 1978 সন সিপিএম দল ক্ষমতা ফেরেন আগে রাজনৈতিক নজরুল বাবু অনেক কথা যেই মাত্র ক্ষমতা পাইয়া পাহাড়ি অভিসংখ্যা, পাহাড়ি অভিসংখ্যা। আজকে হাসতে জিজ্ঞাসা করতে উন্নতি বাবু কেন্দ্রীয় সরকার
bisi kolongka romoi bisi burung na koটি rang rohka via CPM ni amalo je koটি rang rohmanio CPM nakalo CPM kalalo CPM mondiro anangno jorote khalai kha busto CPM করলে পার্টি বানাবে দুকা পার্টি সংখ্যা কিন্তু বাকি প্রশ্ন হলো বেমার আমায় ম্যালেরিয়া মঞ্জুর সচেত ফরক ঠিক আইতা কিভাবে স্কুল বন্ধ কিভাবে স্কুল মাস্টার করুন তুই করুন ডাক্তার করুন লামাই করুন কারেন্ট করুন বড় বড় কথা আজকে এই জিনিসটা ভাবতে হবে বিজেপি ইজ নট পলিটিক্যাল পার্টি ইট ইজ এ মিশন ভাবতে হবে আমরা কেন চেষ্টা করি কেন সরকারে আসতে চাই পলিটিক্স ইজ এন ইনস্ট্রুমেন্ট অফ সোসাইটাল রিফর্ম সমাজ পরিবর্তনের জন্য আমরা সরকারে আসি কারণ ইজ এ মিশন অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট এটা চিন্তা করতে হবে রিকুলিয়ার স্যার একটা জিনিস 2018 সালের পর থেকে এই যে বিরোধী দলগুলির ত্রিপুরাতে বিশেষ করে কংগ্রেস সিপিএম অবস্থান দিতে এক জায়গায় থাকতেছে না গিরগিটির মতো বাংলাদেশে বড় এবং তারা বিশেষ করে রাজ্যে দীর্ঘ সময় শাসনের মধ্যে যারা ছিল সিপিএম তারা কিন্তু আপনাদের বলছি তারা কিন্তু হাত পা গুটিয়ে বসে নাই তারা সমাজকে কাজে লাগে সামাজিক মাধ্যমকে কাজে লাগে বিকল্প চলার চেষ্টা রয়েছে বিভিন্ন প্রয়োজনমূলক অসংখ্য পথ ছাড়ানো হচ্ছে যদিও আমাদের মূল ভিত্তি জনতাদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা একদম তলানিতে মানুষ তাদের সঙ্গে না থাকলেও তারা সুযোগের অপেক্ষা আছে না হবে তারা অস্থিরতা সৃষ্টি করছে আজকে এখানে চিন্তা করতে থাকলে ভালো হতো গ্রোথ আপনি বুঝবেন না হয়তো সব বোঝায় গ্রোথ প্রগ্রেস সাকসেস তাদের ডেভেলপমেন্ট আমাদের ডেভেলপমেন্ট if you increase your companies yearly turnover from 50 কোটি থেকে 100 কোটি 100 কোটি থেকে 200 কোটি 200 কোটি থেকে 500 কোটি it is growth not success the definition of growth is increasing the materialistic perceptions in all ways it is called growth but that growth is aided by ethics means discipline means honesty means norms it is called progress তাদেরটা ছিল অন্য ধরনের আমাদের থাকতে হবে কি ডিসিপ্লিন থাকতে হয় আমাদের কি অনেস্টি থাকতে হয় আমাদের কি নরমস থাকতে হয় অর্থাৎ তাদের সময় ছিল কোন রকম নিয়ম নীতি আদর্শ কিছু ছিল না সো গ্রোথ প্লাস এথিক্স ইজ প্রগ্রেস এটা তোমরা শিখছো আমাদের ছিল সাকসেস হোয়াট ইজ সাকসেস গ্রোথ এথিক্স এন্ড প্রগ্রেস humility morality and spirituality is called success মানবতা থাকতে হবে হিউম্যানিটি থাকতে হবে এবং মরালিটি থাকতে হবে স্পিরিচুয়ালিটি থাকতে হবে আধ্যাত্মিকতা থাকতে হবে তাই সাকসেস স্যার আপনি জানেন ডেভেলপমেন্টের জন্য থ্রি এজেস ইন ইউর লাইফ দরকার ওয়ান ইজ হ্যান্ড সেকেন্ড ইজ হেড থার্ড ইজ হার্ট First is the hand, but when only the hand is working, it is the life. Second is head. When the hand and head they work together, it becomes skill. Third is heart. When the hand, head, heart, all three works together, it becomes a heart. And make every act of your life in heart. Put your heart fully into it. This is essence. এটা হলো নির্যাস স্যার আফটার ইন্ডিপেন্ডেন্স অনেক বলে না মার্কসিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম আফটার ইন্ডিপেন্ডেন্স the political leadership of the country neglected the original Indian indigenous ideological path prepared by Jawaharlal Nehru, Bal Gangadhar Tilak, Bipin Chandra Pal, Sri Aurobindo and Mahatma Gandhi. এরা হচ্ছে আসল তাদের কথা বলে দিল স্বাধীনতার পরেই বেমালুম করে দিল বিশেষ করে কংগ্রেস তাদের নীতি আদর্শ থেকে সম্পূর্ণ সরে গেল দেশের স্বাধীনতা লাভের পর তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব
ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, কমিউনিজম, সাম্যবাদ, সেকুলারিজম, বিভিন্ন পাশ্চাত্যবাদী আপনাকে ভারতের মাটিতে প্রয়োগ করার মনোযোগ হচ্ছে। একবার কিন্তু ভারতীয়তা ছিল না। এবং দেশ এবং এটা জানেন মতাদর্শ সঙ্গে বাংলাদেশ সামাজিক ব্যবস্থা এবং ব্যবস্থা পরিস্থিতির কোনো সম্পর্কই ছিল না। বিজাতীয় মতাদর্শ ভারতে আমদানি করার মূল উদ্দেশ্য ছিল আমাদের যে সভ্যতা, প্রাচ্যের যে সভ্যতা সংস্কৃতি ধ্বংস করা। আজকে সকালে একটা সম্প্রদায় পাশ্চাত্য সংস্কৃতিকে আমদানি করেছে, সেটা ছিল, এটা আমাদের উচিত ছিল না। আমাদের দেশ স্বামী বিবেকানন্দ বলেছে, আমার এখনো মনে আছে বিদেশিদের অনেক কিছু ভালো থাকতে পারে কিন্তু আমাদের জন্য বিষ হতে পারে। তাদের ভারতে আমার চলবে না, আমার রাজ্যের দেশের মানুষের সাথে এটা খাপ খায়। স্যার, স্বাধীনতা পরবর্তীকালে রাজনৈতিক নেতাদের কেউ কেউ পুঁজিবাদ, পরিবার সাধনা করে চিরাজীবন রাষ্ট্র ভাবনাকে নষ্ট করতে তৎপর হয়েছেন, আবার কেউ কেউ সমাজতন্ত্র, সাম্যবাদ, বিদেশি সমাজ ভাবনার লোক দেখিয়ে আমাদের দেশের সহজ সরল মানুষকে তাদের ভাবনাকে বিনষ্ট করে দিচ্ছে। মজার বিষয়, রাষ্ট্রের শোষণ যন্ত্র, রাষ্ট্রকে শোষণ যন্ত্র প্রচার করতেন তারাই রাষ্ট্রের মতো দখল করার জন্য রাজনৈতিক সন্ত্রাসের জন্ম দিয়েছে আমাদের দেশে। রামরাজ্য, রামরাজ্য কথাটি প্রচার করেছিলেন কে? আমাদের দেশের জাতির পিতা মহাত্মা গান্ধী। রামরাজ্য বলতে গান্ধীজি এমন এক রাষ্ট্র ব্যবস্থাকে বোঝাতে চেয়েছিলেন যেখানে প্রতিটি মানুষের সর্বক্ষেত্রে সমান অধিকার থাকবে। আজকে যেমন আমরা বলছি সবকা সাথে ওইটাই আমরা চেয়েছি। এবং যারা গান্ধীজির জীবন এবং রাষ্ট্র দর্শন কিছুই জানেন না, বামেরা তো জানেই না, তারাই বিদেশ থেকে ঘাট করা সাম্যবাদ সমাজকে কথা প্রচার করে গান্ধীজির ভাবনাকে কালিমায় মুক্ত করার চেষ্টা করছে। আজকাল কিছু সেকুলার, তথাকথিত সেকুলার কিছু পদভ্রষ্ট মানুষ ধর্মরাজ্য কথাটিকে সাম্প্রদায়িক সন্ত্রাস তৈরি করা অস্ত্র হিসেবে ব্যবহার করতে তৎপর হয়েছে। তারা জানেন না যে ধর্মরাজ্য প্রকৃতপক্ষে সমন্বয়িত মানবতার একটা অন্তঃস্থ। ধর্মরাজ্য কথাটি মানে হচ্ছে প্রকৃত আইনের শাসন, রুল অফ ল। আমার কথা, দেশের পিতা কথা। স্যার, কিছু গুরুত্ব এবং চতুর্থ রাজনৈতিক দল ব্যক্তি ধর্মাজ্যের এই উদার বিজ্ঞান সম্মত অনেক গভীর এক ষড়যন্ত্র হয়ে ধর্মের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। তাদের মূল উদ্দেশ্য ভোটের বাজার করাই ওদের উদ্দেশ্য। স্যার, আমরা আজকে কিসের কথা বলি? অতীতের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে বর্তমান সরকারটাই দুইটা পথ বেছে নিয়েছে। এক, অন্তদয়, দরিদ্র থেকে দরিদ্র ব্যক্তি উন্নয়ন। দুই, সর্বদয়, সকলের জন্য উন্নয়ন। এই দুটি আদর্শকে পাথে করে আমাদের রাজ্য সরকার, দেশের সরকার কাজ করে চলছে এবং অর্থনৈতিক উন্নয়ন পরিমাণ তৈরি করছে। এবং বিরোধীরা ভারতীয় সমাজ দর্শনের চতুর্পুরুষার্থ নীতি দর্শনা করছে। এটা পুরানো বই যদি পড়েন দেখবেন। চতুর্পুরুষার্থ কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম মানে ন্যায়প্রণতা, অর্থ মানে সম্পদ, কাম মানে বাসনা বা চাহিদা, মোক্ষ মানে স্বাধীনতা বা মুক্তি। এই চারটি উপাদানের উপর নির্ভর করে সমাজের উন্নয়ন হয়। কিন্তু সুবিধাবাদী রাজনীতিক ব্যাপারীরা ইন্ডিয়ান এই সমাজ, ভারতীয় সমাজ দর্শনের ভাবনাকে অবৈজ্ঞানিক ভাবে হিন্দুত্ব বলে প্রচার করে নিয়ে এবং জনগণে বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছেন। বিজাতীয় আদর্শের দালালি করে তাদের মূল উদ্দেশ্য। কেউ আবার কথা করছেন সাম্যবাদ সমাজতন্ত্র, কেউ আবার বিপ্লবী সমিতির কথা বলছেন, কেউ বলছেন রাষ্ট্র শোষণের কথা, কেউ বলছেন বন্ধুগণ নয় ক্ষমতার উৎস। মূলত সাধারণ মানুষকে নানাভাবে ভাবনা ভাগ করে দিয়ে রাষ্ট্রের শাসন ক্ষমতা দখল করেছেন তাদের মূল উদ্দেশ্য। স্যার, মাননীয় গোপাল বাবু আছেন, সিনিয়র ব্যক্তি। সাম্প্রতিক সময়ে দেখা গেছে দেশের কয়েকটা রাজনৈতিক দলের সদস্যরা প্রকৃত দেশ স্বার্থে একটা পবিত্র ধ্বনিকে নির্বিত করছে। কি? ভারত মাতা কি জয়। তারা চীন, রাশিয়া, ইত্যাদি, প্যালেস্টাইন, গাজা ইত্যাদি রাষ্ট্রগুলিকে বন্দনা করে, কিন্তু নিজের দেশ ভারতকে মাতৃজ্ঞানে সম্বোধন করতে তাদের আপত্তি প্রকাশ পায়। একজন বলছে, উনি প্রধানমন্ত্রী ক্লাব দেখছেন, উনি বলছে ভারত মাতা কোন? বলছে ভারত মাতা
সংস্কৃতির ভূমিকে মাতা যে দেখা হয়, আর সেই ভূমির সকল নাগরিক সেই ভূমির সন্তান। তাই আমাদের সে মাতৃশক্তির বন্দনা হয়ে আসছে। আজকে ভারত বাঁচাও স্লোগান আন্দোলন, ভারত জোড়ো স্লোগান আকাশ বাতাস বুদ্ধিশ করলেও ভারত মাতাকে তারা অস্বীকার করে, ভারত মাতাকে জয় বলে মাতৃভূমি বন্দনা করতে তারা আপত্তি প্রকাশ করে। আমি আপনাকে বলবো, রাহুল গান্ধী তো ছোট মানুষ, বয়স তার কম, আপনারা তো সিনিয়র যা তারা বুঝে গেলেন। রাষ্ট্রনীতিক ভ্রষ্টাচারে আতঙ্ক ডুবে যাওয়ার কিছু দল তার সদস্যরা বলে ভুলে গেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র আনন্দমঠ পড়ছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে মাতৃভূমি বন্দনা করেছেন উচ্চকণ্ঠে। ভারত মাতার যে চিত্রটা কে এঁকেছে জানেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই ভারত মাতা কি থাকবে? গেরুয়া বসন। তাছাড়া এক হাতে ছিল বই, এক হাতে ধানের শীষ, এক হাতে শ্বেতবস্ত্র, এক হাতে রুদ্রাক্ষের মালা। সেই ভারত মাতা ছিল বাধ্যবাধকতা। স্বাধীনতা সংগ্রামীরা জন্মগ্রহণ করছিল, এই ভারত মাতাকে বুকে রেখে লড়াই করেছে। আজকে ওই লোকটাকে বাপুকে বুঝিয়ে দিন ইতিহাস জানো। বঙ্কিমচন্দ্র আনন্দমঠ পড়েনি, রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনে না, এগুলি ভাবতে হবে। স্যার, বেশিরভাগ রাজনৈতিক দল, সব না, today all political except few in India the ideology bankrupt, বিশেষ করে সিপিএম দল একদম দেরিয়ে হয়ে গেছে। তাদের বিজেপি is running its organization on the basis of the coherent ideology of cultural nationalism. বুঝতে হবে what is the cultural nationalism, integral humanism and Panchonishta. The reflection is also being seen in the policy of the government. এগুলো সব কিছু আমরা দেখতে পাবেন। স্যার, একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে বলতো আরেক দেশের দালাল নাম বলে দেশের বলে না, এটা হইতে পারে না। আবার এক দল বলতো আরেক দলকে এটা অমুক দেশের দালাল, এরা বলতো দেশটাকে বিক্রি করে দিচ্ছে, আরেক দল বলতো এরা দেশটা বিক্রি করে দিচ্ছে। তা বুঝুই তো এরা ঘুমাইছে দেখেন না তো। আজকে সেই রাজনৈতিক দলটিকে ভালো করে বুঝতে হবে, দেশের দালালগুলো অভিহিত করতো, সে বিশ্বের বিদেশের দালাল দলের সাথে এখন তারা এক পঞ্চবর্ষের নির্বাচন জোট করছে। স্যার, আমার দেশের ভারতবর্ষের বিজেপি একমাত্র রাজনীতি যারা মুক্তমন্ত্রী ঘোষণা করছে ন্যাশনাল ইজ ফার্স্ট। এই অনুযায়ী প্রথমে দেশ, তারপর দল, তারপরে ব্যক্তি। এবং বিজেপি দল এই সর্বপন্থা সমাধান ভাব নিয়ে এগোচ্ছে। আগে বলতো এটা আমার বন্ধু রাষ্ট্র, এটা আমার শত্রু রাষ্ট্র। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্র এইরকম করেছি চিন্তা করে না, এটার টাইম ছিল এরকম। আজকে সেখানে আমাদের স্লোগান কি? বসুন্ধৈব কুটুম্বকম, সারা পৃথিবী আমার আত্মীয়। সুতরাং এই জন্যই আজকে বিশ্বগুরুর ভূমিকা প্রতিষ্ঠা করতে চলেছে দেশের ভারতবর্ষ, দেশের প্রধানমন্ত্রী আজকে সেই চিন্তা করছে। এবং ভারতের রাজনৈতিক দলের ইতিহাস পর্যালোচনা দেখবেন, কোথাও পরিবারতন্ত্র, কোথাও হাইকমান্ড, কোথাও পলিটিক্যাল গ্রুপ, সমস্ত নীতি নির্ধারণ করতো বৃহত্তর অংশের মানুষের তাদের অর্জুত করে রাখা হতো। আজকে আমাদের স্লোগান সবকার সাথ, সবকার বিকাশ, সবকার বিশ্বাস, সবকার প্রয়াস। তো আমাদের কি ভারতীয়করণ, জাতীয়করণের প্রয়াস নিয়েছে, আত্মনির্ভর ভারত। এই যে গভর্নর ভাষণ দিয়েছেন, সব মূল কথা এটা। এবং আপনারা জানেন স্যার, এটা খুব ভালো, অনেক খবর থাকে, তবু আমি নিশ্চয়ই এত খবর রাখি না, তবু আপনাকে বলছি, খুব আপনাদের প্রয়োজন লাগবে। কিছু কিছু দেশ ডিপ্লোমেসির মধ্যে ভারতকে বেকায়দা করার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। নাম কি? নেম অফ দ্য অপারেশন রেজিম চেঞ্জ, অপারেশন নাম রেজিম চেঞ্জ। এই ষড়যন্ত্রের মেইন ব্যক্তিত্বকে জর্জ সোরস, কোথায়? আমেরিকাতে। আজকে আরো টিম আছে না, জনপ্রিয় মুখ্যমন্ত্রী 2 বছর আগে ওই গ্রুপের সাথে সাক্ষাৎ করেছিল, পরবর্তী সময় গোপনে আরো ব্যক্তিত্ব
যিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পথ দেখছেন, উনি ওই টিমের সাথে 2 জায়গায় উজবেকিস্তান এবং তুর্কিতে 2টা মিটিং করে আসে, হিউজ ফান্ড নিয়ে আসে, জাস্ট বরবাদ করে দাও, প্রধানমন্ত্রী নরেন্দ্র খতম করে দাও। এই যে উন্নত ভারত, এটা যাতে না হতে পারে, এটা প্ল্যান করে করছে। এবং এর সাথে রয়েছে পেস টিস্যু। এবং আপনারা জানেন এই যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে একটা মিটিং করেছেন এবং বেশ কিছু দেশ চাইনিজ বামপন্থীর বিরুদ্ধে আছে। সংসদের আক্রমণের পিছনে রাহুল গান্ধীর সাথে যারা হেঁটেছেন এবং বামপন্থী শিখে আগ্রহী নেতারা আছে। বামপন্থী নেতা সুকান্ত মিশ্র মেম্বার, উনি গর্ব করে বলছেন বিক্ষুব্ধ দেশের যৌবন লড়ছে বামপন্থীরা। সূর্যকান্তের মতে সংসদের শ্রমিককে নিয়ে তাণ্ডব চালানো বামপন্থীদের লড়াই। অর্থাৎ স্বীকার করতে বাধ্য হলেন এরা সকলেই লেফট ইকোসিস্টেমের পার্ট। এবং সিপিএম উপর যদি এই ধরনের ভূমিকা থাকে, এই মেন্টালিটি থাকে, তখন বোঝাই যাচ্ছে দেশের জন্য বাংলার কতটুকু বিপজ্জনক। এছাড়া দেশের বিরুদ্ধে বিরাট চক্রান্ত শুনছে, খুব ইম্পর্টেন্ট স্যার, এটা আমি জানি না সবাই জানি কিনা। ষড়যন্ত্র হচ্ছে, লিঙ্গ পরিবর্তন হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, ছেলেকে অপারেশন করে মেয়ে করে দিচ্ছে, মেয়েকে ছেলেতে পরিণত করছে। এটা প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করা হচ্ছে এবং আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার নিয়ে যাচ্ছে। স্যার, রাজ্যের 2টি আসন নির্বাচন হয়েছে, দলগুলোর বসন, কি দুঃখজনক অবস্থা। একবার আরেকটি দলের প্রতিনিধি রয়েছে, তাদেরকে বলতে হবে আমার আগে 3 জনের মধ্যে একজন আছে যেদিকে অবকাশ চালায় সাগর শুকিয়ে যায়। আর কতদিন চালাকি আইতাছে আয়াবতাছে মানুষকে বিভ্রান্ত করা। এবার তো প্রতিনিধি পাবো। ব্যঙ্গ করে এক সিপিএম কর্মী সিপিএম এর সবচেয়ে বড় নেতাকে জিজ্ঞেস করছে, ও কাহা সিলেট ভাষা, ও কাহা কতটা সিট পাইলা? উত্তর বলছে দুনিয়ার থেকে অপনা। কে কে তিনি আপনারা বুঝেন। একটা দেহতত্ত্বের গান বাউলরা খায়, আমি মাঝে মধ্যে শুনি। দেহতত্ত্বের গানে এক বাউল গাইছে, বেশি ফল পারিস না, বেশি ফল পারিস না, তুই পালাবার জায়গা পাবি না, মায়ের খাবি চায়ে থাকবি, কালকে পারবি না। বেশি ফল পারিস না, আমার মোবাইল আছে, আমার দেখাই তোমার মোবাইল ফরওয়ার্ড করো। বেশি ফল পারিস না, তুই পালা হারমোনিয়াম হারমোনিয়াম বুঝতে পারে না বলে যায় ওই রেজাল্ট পাওয়া যায়। বেশি ফল পারিস না, তুই পালাবার জায়গা পাবি না, মায়ের খাবি চায়ে থাকবি, কানতে পারবি না। বেশি ফল পারিস না, পালায়া কই যাইবি রে কঙ্গি সিপিএম, পালায়া কই যাইবা, পালাতে গেলে ধর্মের মানুষ বাঁচতে পারবি না, সময় থাকতে শুক্রিয়া যাও, নিলে বাঁচতে পারবি না। বেশি ফল পারিস না, সময় থাকতে শুক্রা যাও না। স্যার, ইন্ডিয়া চলতেছে নোংরা দেখে, কে জানি বলছিল হিপোক্রেসি আর শব্দটা 31 অগাস্ট 1 সেপ্টেম্বর সিপিএম কি ফাইট 50 রাজ্যে 4 রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানায় নোটা থেকেও কম পাইছে। তবু কত পাইছে? রাজস্থানে 37টা আসন, 6টি আসন, ছত্তিশগড় 2টা আসন, মধ্যপ্রদেশের 3টা আসন, তেলেঙ্গানা 4টা আসন। সিপিএম দল লড়ছিল, ভোটের ফলাফল এই 4টি রাজ্যে সিপিএম প্রাপ্ত ভোট 1% হয় নাই। 4টি রাজ্যে সিপিএম এককভাবে 26টি আসন প্রতিনিধিত্ব করে, নির্ভর শূন্য। মধ্যপ্রদেশের 3টি আসন প্রতিনিধিত্ব প্রাপ্ত ভোট কত লেখা রেখে 0.01%। তার নোটা কত পাইছে? 0.99%। ছত্তিশগড়ের 2টি আসনে প্রাপ্ত ভোট
0.04%, নোটা কত পাইছে 1.27%। রাজস্থানে এখানে কন্ট্রিবিউশন নোটা 0.96%, 0.96%, 0.96%। তেলেঙ্গানা চারটি আসলে সিএম কত 0.22%, নোটা পাইছে 0.73%। এই যে নোটা আইতাছে লোকসভা আইতাছে, রাজ্যের বর্তমান যে রাজনৈতিক অবস্থা, আমি তো বিধানসভা নির্বাচন আগে বুঝতাম তারপরে এই যে নির্বাচন আইতেছে নো ট্রান্সফার, আমি দায়িত্ব নিয়ে বলছি নো ট্রান্সফার। আজকে যে ধরনের কথা মহিলা বিল পাস করছে, এটা নেগেটিভ কথা বলে, অথচ অপোজিশন লিডার সাজেশন দিয়ে বলছে স্টিল আই সাপোর্ট ইট। কি ডেঞ্জারাস ভাই তোমরা? আজকে এই কথা বুঝতে হবে। স্যার যেটা বলছিলাম ইন্ডিয়ার জন্য মিটিং করছে, কোথা মিটিংটা 31 অগস্ট 1 সেপ্টেম্বর 2023 লিডার্স স্টেটেড গ্র্যান্ড হায়াত হোটেল মুম্বাই, গ্র্যান্ড হায়াতে মিটিং করছে ইন্ডিয়ার জন্য সব টাকা আছে, পুলিশ পার্টি সব। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাবজেক্ট ম্যাটার কি দারিদ্র্য দূরীকরণ আর কি আনএমপ্লয়মেন্ট প্রবলেম মায়াটা লাগাই। এবার যে হোটেল উঠছে গ্র্যান্ড হায়াত, এই মন্ত্রীও দেখেন ও কঠিন সিপ্রেসটা বাংলাদেশে দিতে না। জলের বোতলের দাম কত 345 টাকা প্লাস ট্যাক্স, চায়ের দাম কত 550 টাকা প্লাস ট্যাক্স, সালাদ হচ্ছে সশস্ত্রতা খাইবেন না, সালাদ 1440 টাকা প্লাস ট্যাক্স, ডাল মাখনি 1560 টাকা প্লাস ট্যাক্স, সবজি 1325 টাকা প্লাস ট্যাক্স, রুটি এক কাপ দাম এক পিস 400 টাকা প্লাস ট্যাক্স, রুম রেন্ট 16। দারিদ্র দূরীকরণ এখানে আমরা কিছু করবো, এটা চালচলন দেখেন। আপনার নতুন প্রজন্ম উঠতে আইছেন, ইয়া হ্যাপি। কমিউনিস্ট ওই যে প্রথম বলছিলাম যে 50 শতক শেষ দিকে এই কেন্দ্রীয় অত্যাচারটা কাইটা আছে। যাই হোক, আপনাদের ক্যারেক্টার কি কোন জায়গায়, এবং আমাদের দেশে আমাদের মাননীয় রাজ্যপাল যে ভাষণ বলেছেন, আমি মূল কথা আজকে প্রতিক্রিয়া করতে হবে, নইলে ফল পাইছি না। মায়ের কাছে চাই আমার কথা পাওয়া স্যার উন্নয়ন হয়। আমি কিন্তু 50 বছর উপর থেকে রাজনীতি করি, আপনিও করেন। 17-18 সালে কি করতেছেন? কি করতাম 5 এটাও বাকি ছিল, এটা মিলাইলাম। 17-18 সালে আপনাদের গভর্নমেন্ট ছিল, রাজ্যের আয় ছিল বাৎসরিক আয় 1,440,000 টাকা। বর্তমানে তা বাড়িয়েছে কত 1,59,419 টাকা পার ক্যাপিটা ইনকাম। 17-18 সালে টোটাল জিএসডি কত ছিল 43,687 কোটি। বর্তমানে কত বাড়াইছে দাঁড়িয়েছে 72,636 কোটি। রাজ্যের লোক কত 41 লক্ষ। এই আপনার যে কথা একটু ভালো করে নোট করেন, 41 লক্ষ লোক রাজ্যের ব্যাংকগুলিতে 55,54,717টা ব্যাংক অ্যাকাউন্ট আছে। এর মধ্যে মানুষের টাকা জমা আছে 37,432 কোটি। কত টাকা আছে? 5 টাকা আছে। তাহলে ইনকাম করতে না থাকে যে টাকা পেলে করতে। এই যে সংখ্যাটা বললাম 55,54,000 মানুষ টাকা রাখছে, অ্যাকাউন্ট আছে, সেখানে 37,432 কোটি। এর থেকে বোঝা যায় 5 বছরের রাজ্যের মানুষের অর্থনৈতিক বিকাশ কতটুকু হচ্ছে। স্যার একদিকে এই প্রথম দেখছি পাশাপাশি রাখতে আছে, অনেকে তো আমরা বিপিএল কাটতে দেয় না, এটা কি মেইন টার্গেট? এই দলের মেইন টার্গেট এটা। বিপিএল এর কোনো পুরাই দেব, বিপিএল দিয়ে আমি বলছি কাজ করতে বলতে চাকরি, আর আমি বলতে দলের
আমাদের রাজ্যে 29,01,167 জন মানুষ প্রতি মাসে 5 কেজি করে চাল পাচ্ছে। গত 4 বছর আরো 5 বছর একদিকে ফ্রি চাল দিতে আছে, আর কোন চাপ তো নির্ভর হয়। তুমি যদি থাকতে থাকতে তোমার তবু যা যা করলে বলা যাও কিয়া, এটাই বলে অন্তত হয়, সর্বত হয়। জানি তার নাম শ্যামল, বুঝাবে 29,01,167 জন মানুষ প্রতি মাসে 5 কেজি করে চিন্তা করতে পারে। প্রতি দিচ্ছে সারা ভারতবর্ষে 81 কোটি মানুষ আজকে। এবং এছাড়া আপনি জানেন 1,08,994 পরিবার আছে যারা 35 টাকা চাল ফ্রি পায় প্রতি মাসে। আইএম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2,90,413। এবং আপনারা জানেন আজকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এটা ভারতকে বিশ্ব শক্তি মান্য করে মোদীর প্রশংসায় চীন পত্রিকা সব পাকিস্তান জনগণ বলছে, তারপরে নাম কি প্রধানমন্ত্রী আছেন যেটা পাকিস্তানে নওয়াজ শরীফ চাই না, 5 বছর জন্য মোদীকে চাই। পাকিস্তানি জনগণ উস্কাইতে দিচ্ছে, এই পর্যন্ত সার্ভে করে দিচ্ছে। উপায় না, 1 নম্বর জায়গা পিছিয়ে আমি দেখতাম না, নয়নতাম দেখতাম তোমাদের দিয়ে জায়গার সাথে 1 নম্বর বিশ্বে আবার জগৎসভার চেষ্টা। আমি বুঝি না কবি খুঁজ আছে বিশ্ব আবার জগৎসভার জগৎসভার চেষ্টা। আজকে সেগুলি চিন্তা করে আজকে আমরা পৃথিবীতে প্রধানমন্ত্রী আবার কড়া ঘর গ্রামে কড়া এই 5 বছর 5.5 বছরে 3,52,500 শহরে কড়া 82,132টা। 5.5 বছরে কয়টা টোটাল 4,34,634। জীবনে কেউ ভাবে না। এবারে ট্রাইবেল কটা 1,51,404। ট্রাইবে হাউসহোল্ড কটা 2,57,000 মধ্যে 1,51,000 কিন্তু ঘর অবস্থান। কেন এই ঘর থাকলে এই ঘর নাই গেলে এত কিছু দিয়ে হবে ঘর নাই কাছে গেলে আমার মুখ্যমন্ত্রী তো দিল্লিতে বুঝেছে যে দেখো মাইকটা করে দিয়ে সিস্টেম আছে। আমাদের রাজ্যে সরকার দিল্লি বুঝতে পারছে যে মাইকটা করা টিভি ঘর থাকলে ঘর না পাকা বললাম আগে সেই টাকা বুঝেছে। আজকে আপনারা জানেন কটা টোটাল বাড়ি গ্রামে 7,66,300 টাকা। কটা ঘর কটা বাড়িতে পানি জলের লাইন ক্লিয়ার 5,51,000 বাড়ি। আগে কত পার্সেন্ট ছিল 3%। মানে কটা বাড়িতে ছিল 24,500 বাড়িতে। এখন কত 5,51,000 5.5%। ভুল বলবো তো শ্যামল বাবু আসুন দেখে ভাই ইয়ার লেগে আর তুমি কোশিশ করো দুই একটা ভুলে বলে যদি আয় একটু আয় তো আগে এই পানীয় জল আমরা বলি যে 100% আসছি 100% হয় না 74% 74% কমপ্লিট। ওই যে বেশি মানুষের চাকরি বলতে বলতে কি বুঝতো চাকরি আরে কাজ মানে চাকরি মাথার মধ্যে ঢুকেছে কমিউনিস্টের ধান্দা। এই সরকার ডক্টর মানিক সরকার কি করে সবকা সাথ সরকার কি আত্মনির্ভর স্বয়ংভর। এই প্রকল্প আমাদের সময় শুরু হয়েছিল সেলফ হেল্প গ্রুপ। আমরা কটা করছিলাম সেলফ হেল্প গ্রুপ 4,000
9,160টা। আমরা করছি কত? 47,208টা। আমাদের সংখ্যা কত? 39,941। আমরা কত? 4,26,65 দিয়ে গ্রুপে বাড়াইছি। আপনারা হারাতে কত টাকা দিয়েছেন রিভলভিং ফান্ডে? 4,25,00,000। আমরা কত দিয়েছি? 44,55,00,000। কমিউনিটি ইনভেস্টমেন্ট আমরা কত দিয়েছেন? 27 কোটি। আমরা দিয়েছি কত? 501,61,00,000। ব্যাংকের লোন আমরা কত দিয়েছেন? 4,95,00,000। আমরা কত দিয়েছি এর মধ্যে? 1,053 কোটি। স্যার নিজের পায়ে দাঁড়াও, ফ্রি চাল পাও, নিজের পায়ে দাঁড়াও, দাঁড়ায় যাও, আত্মনির্ভর। আজকে এই সংখ্যার মধ্যে আপনারা জানেন, এই সংখ্যার মধ্যে লাখ কোটি দিদি হয়েছে। এই যে বলছি সংখ্যাটা, টোটাল সংখ্যার মধ্যে এই যে 4,26,065, এর মধ্যে লাখ কোটি দিদি হচ্ছে 83,000। আপনার উত্তর ত্রিপুরা 6,840 লাখ কোটি দিদি হয়েছে। 9,06,330 লাখ কোটি দিদি। ধর 9,160 লাখ কোটি দিদি। গোয়ায় কম হয়েছে 1,521 লাখ কোটি দিদি। পশ্চিম ত্রিপুরা 14,048 লাখ কোটি দিদি। সিপাহীজলা 5,901 লাখ কোটি দিদি। গোমতী 14,068 লাখ কোটি দিদি। সবচেয়ে বেশি দক্ষিণ ত্রিপুরা 24,821 লাখ কোটি দিদি। যদি নাম লাগে আমার কয়ে পশুদের মধ্যে আমি নামও দিয়ে দেব ডিস্ট্রিক্ট ওয়াইজ। এটাকে বলে ঘরে ঘরে রোজগার। চাকরি চলবে কিন্তু রোজগার থাকতে হবে, ঘরে ঘরে রোজগার। যা সকালবেলা অবস্থা ন্যাশনাল হাইওয়ে, রাজ্যে 6টা ঘোষিত হাইওয়ের মধ্যে কত কিলোমিটার ঘোষণা করছে জানেন নেই? আগে থেকে ঘোষিত 923.31 কিলোমিটার। কত কমপ্লিট হয়েছে? 485.579 কিলোমিটার। 18 লাখে কত কমপ্লিট হয়েছে জাতীয় সড়ক এত বছর ধরে? 99 কিলোমিটার। আমাদের সময় কত? 387 কিলোমিটার। 3.5 into 2 মিটার রাস্তা, প্লাস 23 মোট 10 মিটার। আরো কাজ চলছে, 387 কমপ্লিট। আরো কাজ চলছে 140 কিলোমিটার। নতুন করে টেন্ডার হয়েছে 153 কিলোমিটার। টিপিআর স্টেজে রয়েছে 142 কিলোমিটার। আরো 4টা রাস্তা, একের প্রিন্সিপাল 219 কিলোমিটার। শুধু না, এবং আজকে থেকে শুরু হয়েছে, তুমি খুললে বসুন্ধরা নিশ্চয় জানো, তুমি একটি 4 লেনের রাস্তারও আজকে 8 জানুয়ারি আজকে আপনি জানতে শুরু হয়েছে। এবং চম্পনগর সাধুপুরা থেকে খয়পুর 452 কোটি টাকা। এর মধ্যে রয়েছে বাইপাস রোড রানিং। এতদিন জাতীয় সড়ক শুধু 99 কিলোমিটার কেন? কি উত্তর আপনাদের কাছে? কি উত্তর? আজকে এই কথাটা চিন্তা করতে, শুধু এটা না, 277 কিলোমিটার PMGS1 কমপ্লিট। আরো 645 কিলোমিটার স্যাংশন অপেক্ষা আছে। আজকে এই ব্যাপারটা হচ্ছে পিডব্লিউডি, একদিকে জাতীয় সড়ক, আরেকদিকে PMG হচ্ছে, আর পিডব্লিউডি রোড 1012 কিলোমিটার ওয়াইড স্ট্রেংথেনিং এগুলো করা হয়েছে। এবং এর মধ্যে নিউ একদম পিডব্লিউডি নতুন করছে 42 কিলোমিটার 0.5। বেকার লেখা থাকে পার্লামেন্টে, রাজ্যসভায় 20 জুলাই এই দিনের কথা 2023 আমরা করবেন এত বেকার, আমরা করবেন এত বেকার। মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব, মিনিস্টার লেবার এন্ড এমপ্লয়মেন্ট, laid in the table of the Rajya Sabha. Start question number 15, 20 July 2023. প্রশ্ন হচ্ছে শ্রী জোশ কে মনি এমপি, যে বেকারত্বের হার চিত্রটা সারা ভারতবর্ষের ব্যাপক। ত্রিপুরা রাজ্য 18 আগে কত ছিল? রেট 10। এখন কত? জুলাই পর্যন্ত 3।
এটা আরো কমছে। আমরা পেতে মাত্র 7টা স্টেট একটু ব্যাটার পজিশন। গভর্নমেন্ট 7 লক্ষ 8 লক্ষ করতে পারে শুধুমাত্র বর্তমান পার্টি বর্তমান তো গভর্নমেন্ট এরা কথা শুনলো না নয়। আমি ভালো লাগে তোমার পাশে কনস্টিটিউন্সি এরা কিছু সব কিছু বাই করে বলতে নেই। এই জন্য আমি দেখছি অনেক স্টাইলটা একটু ডিফারেন্ট কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন, দর্শক ক্রিটিসিজম করুন। আরে বাবা লাল একটা কথা আমার বসে বুঝা না বুঝা আজকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে স্যার। এই জন্য বলছি দেখায় আমরা শুধুমাত্র আগে আমার সাংবাদিক বন্ধু একদিন বামুকিয়া একটা বলছিল বাবা তোমার শব্দটা একটু শুনতে খারাপ লাগবে স্যার। আজকের দিনে সরকার যত রকম সাহায্য করে যদি আমি কেউ বেকার এর মতো আগাম দেওয়া আর দেশ নাই যা ইচ্ছা করো। আজকে এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা আগে বলছি গ্রাম গরিব কৃষক, প্রধানমন্ত্রী বলছে আমার কাছে 4টা জাত, যুবক, মহিলা, কৃষক, গরিব। কৃষকদের আয় আপনাদের সময় 1500 কত ছিল?